যেন আমরা একটু ইংলিশে বলবো। মনে করবেন কি যে আমি যদি একটি বাংলা শব্দ ব্যবহার করি তো আমাকে জরিমানা দিতে হবে, আমাকে জরিমানা দেওয়ার জন্য কাকে দিতে হবে? স্যারকে দিতে হবে। এটা মনে মনে ভাববেন। সারাদিন আপনি যে কাজগুলো করেন, যে কথাগুলো বলেন, এগুলো কিন্তু ইংলিশে বলার চেষ্টা করবেন। এগুলো বললে কি হবে? মনে করেন আপনি এখন ভাত খাচ্ছেন, তাহলে মনে মনে বলবেন নাও আই এম ইটিং রাইস, নাও আই এম ইটিং রাইস। মিজানুর রহমান, আপনি একটু ভালো করে, সবাই ভালো করে খেয়াল করেন যে আমি কি বললাম, প্রত্যেকটা কথা আমাদেরকে ইংলিশে বলার চেষ্টা করতে হবে। কেন করতে হবে? যেহেতু আমরা ভাষাটা শিখতে আসছি, এখানে আমরা কেউ খালি খালি আসিনি, আমরা কেউ খালি হাতে ফিরে যাব না। আমরা প্রতিদিন ক্লাস করে কিছু না কিছু শিখে যাব। আমি আপনাদের বারবার বলছি, দেখেন আমি খুব পরিশ্রম করি, আমি আপনাদেরকে শুধু পড়াই তা না, আমি নিজেও পড়ি। আমি অনেক বই পুস্তক, আমার ঘরে গ্রামার বই একেবারে মানে অনেক গাদা মারা, অনেক কিছু আমি শিখাই মানে শিখি। তো তারপরেও কিন্তু আমি বলতে পারি না যে আমি সব জানি। আমি এটুকু জানি যে আমি কিছু জানি না। বিজ্ঞানী নিউটন এটা বলেছিল যে আমি এতটুকু জানি যে আমি কিছু জানি না। এখন কথা হচ্ছে যে এখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য একটা ভালো উপায়, এটা হচ্ছে আমরা প্রতিদিন যে কাজগুলা করি। যেমন আমি এখন মনে মনে যদি বলি আমি আপনাদের পড়াচ্ছি, তাহলে এটা ইংলিশ কি হবে? নাও আই অ্যাম লার্নিং। এটা বললে কিন্তু আমি শিখছি, কিন্তু আমি শিখাচ্ছি। এটার ইংরেজি কি? এটা একটা পজিটিভ ভার্ব চলে আসলো। নাও আই অ্যাম টিচিং ইউ, নাও আই অ্যাম টিচিং ইউ। আমি এখন আপনাদের পড়াচ্ছি। তাহলে দেখেন, আমি নিজে শিখছি আর শিখাচ্ছি, দুটো দুই ব্যাপার, দুটো দুই জিনিস। 03 গ্রুপে যারা অ্যাড আছেন, দেখবেন আমি এখানে কোয়াজেটিভ ভার্বের ক্লাস করাই। কোয়াজেটিভ ভার্ব, কোয়াজেটিভ ভার্বটা কেমন আপনারা নিশ্চয়ই জানেন। এটাকে বলা হয়েছে প্রযোজক ক্রিয়া। এটাকে কি বলা হয়? প্রযোজক ক্রিয়া। হুম। তো এই প্রযোজক ক্রিয়াটা কেমন, এটা আমরা একটু দেখবো। প্রযোজক ক্রিয়া হচ্ছে, এটা হচ্ছে আপনার নিজে কর্তা যখন কাজ না করে অপরকে দিয়ে কাজ করায়, তখন এটাকে প্রযোজক ক্রিয়া বলে। অর্থাৎ দ্যাট ইজ কল্ড কোয়াজেটিভ ভার্ব। এই কোয়াজেটিভ ভার্বটা কেমন আমরা একটু খুব ভালোভাবে দেখবো। আচ্ছা, এইখানে দেখেন আমি একটা বাংলা প্যাসেজ লিখেছি। অনেকেই আমাকে বলছে যে স্যার, এখানে আপনি যা করান সবই তো একই রকম হয়ে যায়। একই রকম না, একটু খেয়াল করবেন। এখানে আমরা পার্সোনাল ব্যাচে যারা আছি, এই ক্লাসগুলো কিন্তু আমি খুব সচরাচর নেই না। এখানে কেন নিচ্ছি দেখেন, বাংলা টু ইংলিশ প্যাসেজ, বাংলা টু ইংলিশ প্যাসেজ। আমাদেরকে বাংলা থেকে ইংরেজি প্যাসেজ করতে হবে। ট্রান্সলেশন, অনুবাদ, ইউজিং টেন্স, মডাল এন্ড প্যাসিভ ভয়েস। আমাদেরকে টেন্স এর ব্যবহার করতে হবে, মডালের ব্যবহার করতে হবে, এন্ড প্যাসিভ ভয়েস এর ব্যবহার করতে হবে। করে কি করব? আমরা এই বাক্যগুলা কিন্তু, এই টেন্স গুলা, এই ট্রান্সলেশন গুলা করতে পারবো। দেখেন কিসের ব্যবহার? টেন্সের ব্যবহার, মডালের ব্যবহার এবং প্যাসিভ ভয়েসের ব্যবহার। বাংলা প্যাসেজ দেখেন, আমার নাম রাজু। তাহলে এইটুকের ইংলিশ কি হবে? এই যে নিচে সবাই একটু লক্ষ্য করেন, আমার নাম রাজু, এটুক কি হবে? মাই নেম ইজ রাজু। এইটুক দেখেন, মাই নেম ইজ রাজু। এতটুকু কি বুঝতে পারছেন? তাহলে আমার নাম রাজু, বাংলাটা কিভাবে সাজাবেন? আমার নাম হয় রাজু। এখানে আমার নাম রাজু, এখানে কোনো ভাব নেই। আমার নাম হচ্ছে নেম, এটা নাউন, আর রাজু এটাও নাউন। তাহলে এটা এখানে আপনার বা রাজু হচ্ছে অবজেক্ট, আর নাম হচ্ছে সাবজেক্ট, আর আমার হচ্ছে এটা প্রোনাউন। তো আমার নাম রাজু, এখানে বাংলায় ধরে রাখতে, আমার নাম হয় রাজু। এই মাঝখানে এখানে একটা ইজ নিয়ে আসছে ইংরেজিতে। ইজ মানে হয় বা আসি, ইজ মানে হয় বা আসি। এই যে দেখেন আমি লিখে দিয়েছি, ইজ আনতে হবে। অর্থাৎ আমার নাম হয় রাজু, মাই নেম ইজ রাজু। আমি প্রতিদিন সকালে স্কুলে যাই, স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলতে হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। দেখছেন এই যে বাংলা বাক্যগুলা না, এখানে প্রত্যেকটা কোনো না কোনো টেন্স মেইনটেইন করে আমাদেরকে করতে হবে। এর প্রত্যেকটা বাক্য কোনো না কোনো টেন্সের ভিতরে পড়বে। আমার কথাটা কি সবাই বুঝতে পারতেছেন? তো এখানে, এখানে আমাদেরকে কি করতে হবে? এখানে টেন্সটা আগে ধরতে হবে। আমার নাম রাজু, কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার, অথবা সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস অবজেক্ট। এখানে অ্যামিজার বলা যাবে না। এই বাক্যটা দেখেন, শারমিন আক্তার, আপনি বলেন তো মাই নেম ইজ রাজু, এখানে ইজ কি ভাব? এটা মেইন না অক্সিলারি ভাব? এই জায়গাটা দেখেন। ধন্যবাদ, এখানে এটা মেইন ভাব, কারণ এখানে আর কোনো ভাব নাই। এই যে দেখেন, আপনি এই যে এইটুকু শিখতে পারছেন না, তার মানে কি আপনি কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক দূর আগানো আছে। অনেকে বলে যে আমি জানি, আই এম ইটিং রাইস, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এখানে ইজ তাহলে নিশ্চয়ই কন্টিনিউয়াস? নো, এখানে ইজ ছাড়া আর কোনো ভাব নেই। তো ইজ এখানে মেইন ভাব। আমি যখন স্কুলে যাই, তখন স্টুডেন্টরা আমাকে স্যার বলে। বাড়িতে আসলে আমার সঙ্গে বাবা বলে।
আমি যখন কোনো জায়গায় যাই কেউ আমাকে কাকা বলে, কেউ মামা বলে। ব্যক্তি কিন্তু আমি একজন, কিন্তু বিভিন্ন নামে আমি খেতাব প্রাপ্ত হচ্ছি। তো এখানেও কিন্তু ঠিক তাই। এখানে ইজ কিন্তু মেইন ভার্ব। আবার এই অক্সিলারি ভার্ব হিসেবে যখন বলবে, তখন কিন্তু এটা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব কন্টিনিউয়াস। কেমন বলেন তো? যেমন রাজু ইজ ইটিং রাইস। রাজু ইজ ইটিং রাইস। আমার কথাটা কি বুঝতে পারতেছেন? আমি খুবই ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। তো এইখানে কি লেখা আছে এটা পড়েন। এটা নূপুর ভট্টাচার্য, আপনি পড়েন এই বাংলা, এই যে বাংলা যে তিনটা নাম আছে এখান থেকে পড়েন। আমার নাম রাজু। হুম, 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 হুম। ধন্যবাদ। এইবার দেখেন, এই যে শ্যামল চন্দ্র ভৌমিক, তবু আপনি এটা পড়েন, মাই নেম ইজ রাজু, এখান থেকে এইটুকু পড়েন তো, এই দুইটা লাইন ইংলিশে কি লেখা আছে এখানে। হ্যাঁ, এখানে স্টুডিয়াস না, স্টাডিজ বলতে হবে। যে মাই মেনি রুলস আর ফলোড টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। স্টাডিজ, আর এটা ওয়েক আপ না, এটা ওয়াক আপ। ওয়াক আপ, ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালে ঘুম থেকে উঠি, দেখেন উপরে যে বাংলাগুলো দেওয়া আছে না, এর মিজানুর রহমান ভাই একটু খেয়াল করেন এখানে। এখানে বলা হচ্ছে যে আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। এখানে আমাকে খুঁজে বের করতে হবে এই বাক্যটা, রাজু। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স গঠন প্রণালী কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস মূল ভাব, মানে সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস অবজেক্ট। তো এখানে মাই নেম এইটুকু যদি আমি সাবজেক্ট করি, ইজ হচ্ছে একটি ভার্ব, আর রাজু হচ্ছে অবজেক্ট। রাজু হচ্ছে এখানে কি বলেন, অবজেক্ট। তাহলে এখানে আমার এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো যে আমার নাম রাজু, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। আর ইনডেফিনিট টেন্স গঠন প্রণালী আমি জানি, সেই অনুসারে কিন্তু আমি এখানে তৈরি করেছি যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ বাক্যটা কিন্তু কোন টেন্সের কাতারে পড়বে, এইটা যদি আমি ভালোভাবে বুঝতে পারি, আর তার গঠন প্রণালী যদি আমি জানি, আমি অনায়াসে করতে পারি। আমি প্রতিদিন সকালে স্কুলে, দেখেন আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আমি যখন টেন্স পড়িয়েছিলাম, আপনাদের একটা কথা বলেছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কথাগুলো বলি, এই কথার 90 থেকে 95%, 90 থেকে 95 ভাগ কথাবার্তা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। অর্থাৎ আমরা বেশিরভাগ কথাগুলো ইনডেফিনিট টেন্স বলি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইতে পারে, পাস্ট ইনডেফিনিট টেন্স হইতে পারে, এবং ফিউচার ইনডেফিনিট টেন্স হইতে পারে। অর্থাৎ এই ইনডেফিনিট টেন্সটা আমাকে খুব ভালো করে শিখতে হবে। দেখেন প্রথম বাক্যটা কিন্তু ইনডেফিনিট টেন্স, দ্বিতীয় বাক্যটাও ইনডেফিনিট টেন্স, তৃতীয় বাক্যটাও কিন্তু ইনডেফিনিট টেন্স। স্কুলে গিয়া আমি অনেক কিছু শিখি, স্কুলে গিয়া আমি অনেক কিছু শিখি। তাহলে এটা কিভাবে করব? দেখেন স্কুলে গিয়া, এটার ইংলিশ কি হবে? অথবা স্কুলে, অ্যাট স্কুল, স্কুলে গিয়া, বা গোয়িং টু স্কুল, অথবা স্কুলে, এখানে ধরতে হবে স্কুলে, তাহলে অ্যাট স্কুল। অ্যাট শব্দের অর্থ কি? এ অ তে। অ্যাট স্কুল, স্কুলে আমি অনেক কিছু শিখি, এখানে সাবজেক্ট কি? আই। ভালো করে খেয়াল করেন এই বাক্যটা, খুব সূক্ষ্ম জিনিস শিখাচ্ছি। আমি অনেক কিছু শিখি, কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এর গঠন প্রণালী কি? প্রথমে সাবজেক্ট আই। শিখি ইংরেজি কি? আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে। সাবজেক্টের পরে কি বসে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্ব বসে। তাহলে আই মানে আমি। আর শিখি ইংরেজি কি? লার্ন। অনেক কিছু ইংরেজি মেনি থিংস। তাহলে কত সহজ হয়ে গেল। স্কুলে গিয়া আমি অনেক কিছু শিখি, অ্যাট স্কুল আই লার্ন মেনি থিংস। কি হলো? স্কুলে গিয়া আমি অনেক কিছু শিখি। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন, এটাও দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট। এই বাক্যের সাবজেক্ট কোনটি? আমাদের শিক্ষকেরা, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আওয়ার টিচার, সাহায্য করা, সাবজেক্ট আমি পেয়ে গেলাম আওয়ার টিচার। সাহায্য করা কিন্তু ইংরেজি কি হবে? হেল্প। আওয়ার টিচার, আওয়ার টিচার হেল্প আস। আমাদের শিক্ষকরা আমাদের সাহায্য করেন সব সময়। সব সময় ইংরেজি কি? অলওয়েজ।
এটা আপনি শেষে দিলেও হবে। আওয়ার টিচার্স হেল্প আস অলওয়েজ। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলতে হয়। এই জায়গাটা দেখেন, তাহলে কি এর প্রথম সাবজেক্ট কি? মেনি রুলস আর ফলোড। এই বাক্যটা দেখেন, একটা অ্যাক্টিভ মুডে, কিন্তু এখানে কোনো সাবজেক্ট আছে প্রথমে? এখানে কি কোনো সাবজেক্টের ব্যবহার করেছি আমি? আমি মনে হয় করিনি। কি করলাম? মেনি রুলস আর ফলোড, অর্থাৎ অনেক নিয়ম ফলো করা হয়। টু মেইনটেইন মানে কি? মেনে চলতে বা রক্ষা করতে। দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, আমাদের লেখাপড়ার মান ভালো রাখতে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। তাহলে প্রথমে আমি সাবজেক্ট খুঁজে বের করেছি, মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। টু মেইনটেইন রক্ষা করতে। দ্য কোয়ালিটি মানে কি? অর্থাৎ গুণাগুণ অফ আওয়ার স্টাডিজ, আমাদের লেখাপড়ার মান বা গুণাগুণ ঠিক রাখতে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। দেখেন একটা বাক্য, যত বড় বাক্য হোক, যত বড় বাক্য হোক, ওই বাক্যর আপনি আগে সাবজেক্ট খুঁজে বের করবেন। কি করবেন? ওই বাক্যের আগে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপর অবজেক্ট ব্যবহার করতে হবে। তো দেখেন এই যে ট্রান্সলেশনটা না, এটা আপনাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক কিভাবে থাকবে? এখানে আমি আরো বাক্য দিব। এই বাক্যগুলো যেমন আমরা প্রতিদিন স্কুলে যাই, এটা আপনারা খাতায় লিখবেন। এই বাংলাটা দেখে লিখবেন, বাংলা প্যাসেজ। আমরা প্রতিদিন স্কুলে যাই, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা হয়। এর প্রত্যেকটা বাক্য কিন্তু প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এই জায়গাগুলোকে আমাদেরকে ধরতে হবে, এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তো দেখেন, আমরা এই যে জিনিসটা গত ক্লাসে আমরা যা করেছিলাম, এখন আমরা একটু তারই ধারাবাহিকতা একটু টেন্সটা দেখবো, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলাটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা হচ্ছে বর্তমান বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা কি হবে বলেন তো? বর্তমান বর্তমান কাল। যেমন আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি আমি অর্থাৎ এখানে সবগুলাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমান বর্তমান কাল। তো এই ঘটমান বর্তমান কালে কি বোঝায়? বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বুঝালে তার টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আপনি এখন ভাত খাচ্ছেন, আপনি এখন কবিতা লিখছেন, বর্তমানে চলমান যা কিছু সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাংলা বাক্যে বা ভার্বের শেষে কি থাকে? ইতেছি, ইতেছো, ইতেছে, সি, সে, সেন এমন থাকে। গঠন প্রণালী দেখেন, সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে, সাবজেক্টের পর অর্থাৎ কর্তার পর, এটা দেখেন আমি একটি চিঠি লিখিতেছি, আমি একটি চিঠি লিখিতেছি, তার মানে কি? আমি বর্তমানে লিখছি। তাহলে কি হবে? সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে অ্যাম ইজ আর বসে, এবং এরপরে মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয়। মূল ভার্বের শেষে কি যুক্ত করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। যেমন সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন আমি চিঠি লিখিতেছি, আই অ্যাম রাইটিং আ লেটার। সে একটি গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। কি হবে বলেন তো? তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। আচ্ছা, এইখানে আপনারা নিজেরা কিছু বাক্য বলেন তো। শারমিন আক্তার, আপনি বলেন তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু বাংলা বাক্য বলেন। জি স্যার। বলেন। যেমন তারা মাছ ধরছে, I am sleeping. আই অ্যাম স্লিপিং নাও, আমি এখন ঘুমাচ্ছি। হুম, তারপর আরো বলেন। আই অ্যাম ক্যাচিং ফিশ, ধন্যবাদ। তারপর আরো বলেন। আই এম গোয়িং টু স্কুল, আরো বলেন। এইভাবে দেখেন, আর বলা লাগবে না। এইখানে আপনাকে বুঝতে হবে প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর। এই যে আই অ্যাম গোয়িং টু স্কুল, প্রথমে কি বসিয়েছেন? সাবজেক্ট আই, তারপর কি? অ্যাম। অ্যাম ইজ আর যে কোনো একটি, সবগুলো বসানো যাবে না। তারপর কি? গো ভার্বের সঙ্গে আইএনজি। আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম প্লেইং ফুটবল, আই অ্যাম প্লেইং ক্রিকেট, আই অ্যাম রাইটিং আ লেটার,
আই অ্যাম রাইটিং আ পোয়েম, আই অ্যাম ইটিং রাইস। একটি বাক্যকে আপনি সাবজেক্ট বা অবজেক্ট পরিবর্তন করে অনেক ভাবে এটাকে লিখতে পারেন, অনেক ভাবে এটাকে কিন্তু রূপান্তর করতে পারবেন। শুধু কি জানতে হবে জানেন, ভার্ব পরিবর্তন করা শিখতে হবে, শুধু ভার্ব পরিবর্তন করা শিখতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে সবাই ভালোভাবে খেয়াল করেন। প্রথমে সাবজেক্ট বসাতে হয়, সাবজেক্টের বাংলা কি, কর্তা, তারপর অ্যাম ইজ আর, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। তো এখানে অবজেক্ট বাদে আমরা এই কথাটা বলবো ই এক্স পি, এক্সটেনশন বলবো। কেননা অবজেক্টের জায়গায় তিনটা জিনিস থাকে, অবজেক্টের জায়গায় তিনটা জিনিস বসতে পারে, অবজেক্ট বসতে পারে, আবার কমপ্লিমেন্ট বসতে পারে, আবার অ্যাডভার্বিয়ালস বসতে পারে। তো এই জন্য আমরা বলবো অ্যামিজার, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন, প্লাস কি হবে, এক্সটেনশন। আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখিতেছি। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে তার কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল। মিজানুর রহমান, আপনি বলেন তো এইটা কয়েকটা উদাহরণ দিতে পারবেন বাংলায় বা ইংরেজিতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কেমন হয়, অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল। ধন্যবাদ, আরো কিছু বলে চলে যান এক বাক্যে, একদমে এক নিঃশ্বাসে বলেন। আমি ভাত খাইতেছিলাম, আমি ঘুড়ি উড়াইতেছিলাম, আমি বই পড়িতেছিলাম, আমি সেখানে যাইতেছিলাম। অর্থাৎ সাধু ভাষায় হলে যাইতেছিলাম, আর চলিত ভাষায় হলে যাচ্ছিলাম। চলিত ভাষায় হলে কি হবে, যাচ্ছিলাম। দেখেন এই বাক্যগুলো আপনাদের কারো পাশে একটু শব্দ হচ্ছে প্লিজ। তো এটা কি করতে হবে, এটা আমাদেরকে কি অতীতকাল বলে, কোন অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে এর কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায় কি, সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকে। গঠন প্রণালী খুবই সহজ, বাংলায় যেমন সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসে, এখানে শুধু ওয়াজ ওয়্যার বসাবেন। অর্থাৎ সাবজেক্ট প্লাস অজ বা ওয়্যার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অজয়ের প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন দেখেন, আমি বই পড়িতেছিলাম বা আমি পড়িতেছিলাম, কি হবে, আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং। এখানে যদি বলি আমি বই পড়িতেছিলাম তখন কি হবে বলেন তো, আই ওয়াজ রিডিং আ বুক, বি ডাবল ওকে, আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছিলাম। তারপর কি, তুমি পড়ছিলে, ইউ আর রিডিং। এখানে যদি বলি তুমি একটা গল্পের বই পড়ছিলে তখন কি হবে, ইউ আর রিডিং আ স্টোরি বুক, ইউ আর রিডিং আ স্টোরি বুক, তুমি একটা গল্পের বই পড়ছিলে। মেয়েটি গান করিতেছিল, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং, হি ওয়াজ প্লেইং ফুটবল, হি ওয়াজ প্লেইং ফুটবল। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে, কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে। তো এইটা নিয়ে আমি আরেকটু কথা বলি, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন হয়, অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল বুঝালে তার টেন্সকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং আ বুক। তুমি, আমি বই পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং এ বুক। যদি বলি আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। কি হবে বলেন তো, আই ওয়াজ গোয়িং। অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে আমাকে সবসময় সাবজেক্ট বসাতে হবে, তারপর ওয়াজ বা ওয়ার বসাতে হবে। এটা সাবজেক্ট অনুসারে বসবে, যদি দে হয় দে এর পরে ওয়াজ হবে না, দে ওয়ার, কেননা দে প্লুরাল। তো দে ওয়ার ইটিং, দে ওয়ার ক্যাসিং, দে ওয়ার মেকিং। তো যদি বলি মেকিং কি, দে ওয়ার মেকিং এ হাউস, দে ওয়ার মেকিং এ কাইট, দে ওয়ার মেকিং এ মোটর বাইক, দে ওয়ার মেকিং এ পিকচার। এখানে দেখেন আমি শুধু অবজেক্ট বসাই দেবো, ইংরেজি ভাষাটা না খুবই সহজে শেখা যায়, আমাদেরকে একটু টেকনিক খাটাতে হবে। ওই দেখেন, আমি বললাম দে ওয়ার মেকিং, ওর পরে আপনি 100 অবজেক্ট বসাই দেন, 100টা বাক্য তৈরি হয়ে যাবে। দে ওয়ার ক্যাচিং, কি, দে ওয়ার ক্যাচিং ফিশ, দে ওয়ার ক্যাচিং ফুটবল, দে ওয়ার ক্যাচিং এ ম্যান, দে ওয়ার ক্যাচিং এ বার্ড। এইভাবে সাবজেক্ট পরিবর্তন করে করে এখানে বিভিন্ন বাক্য তৈরি করা যায়। এটা আপনি যদি দেখবেন একটি মোটর বাইক চালাতে পারেন, পৃথিবীর সবগুলো আপনি পারবেন, কেননা আপনি একটি শিখে গেছেন। তো প্রথমে একটি বাক্য কিভাবে করতে হয় এটা শেখেন, পরবর্তীতে সব বাক্যগুলো আপনি অটোমেটিকলি তৈরি করতে পারবেন, সব বাক্যগুলো আপনি অটোমেটিকলি এগুলো তৈরি করতে পারবেন। তো
তো এখানে কি করতে হবে, এখানে আপনাকে প্রচুর পরিমাণে বাক্য তৈরি করা শিখতে হবে। একটি রুল আমি দেখিয়ে দিব, এই রুল অনুসারে আপনি হাজার হাজার শত শত বাক্য তৈরি করতে পারবেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে, কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে। বলেন। আই ওয়াজ ডুইং দ্য জব, আই ওয়াজ জবিং হবে না, কারণ এখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। আই ওয়াজ ডুইং দ্য জব। এখানে অক্সিলারি ভার্বটা কেন আনতে হবে, ধন্যবাদ। দেখেন, এইভাবে আপনাদেরকে প্রশ্ন করা শিখতে হবে, প্রশ্ন না করলে কিন্তু কখনোই শেখা যায় না। এখানে অক্সিলারি ভার্ব কেন আসবে, এখানে আমি আপনাকে কিছু বিষয় একটু লিখে আমি দেখাই। এই জায়গাটাই দেখাই, দেখেন এখানে সবাই একটু খুব ভালো করে দেখবেন। এখানে আমি লিখলাম আই ই এ টি, আই ইট রাইস। আর আই সি ই, সহজ বাক্য দিয়ে শিখাই। আই ইট রাইস। আচ্ছা, এইটার অর্থ আমি ভাত খাই। এটা যখন আমি নেগেটিভ করব, তখন কি আমি এইভাবে লিখবো, আই নট, সরি, এন ও টি, আই নট, ই এ টি, ইট রাইস, আর আই সি ই। আমি কি এইভাবে লিখবো, আই নট ইট রাইস? আমার মনে হয় বাক্যটা ভুল লিখলাম। এখানে কি লিখতে হবে, আই ডু নট ইট রাইস। ডু নট, তারপর কি, ই এ টি, ইট রাইস, আর আই সি ই। দেখেন, আই ডু নট ইট রাইস। এখন আপনি যদি বলেন যে এখানে ডু কেন আনবো, আমার কথাটা হচ্ছে ইংলিশ গ্রামার অনুসারে, ইংলিশ গ্রামার অনুসারে এখানে প্রেজেন্ট টেন্সে নেগেটিভ করতে গেলে বা ইন্টারোগেটিভ করতে গেলে, বিশেষ করে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ এর ব্যবহার হয়। আর নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আসে। নেগেটিভ করতে গেলে কি আসে বলেন তো, ডু নট বা ডাজ নট। আপনার কথাটা কি ছিল যে, আহ বাক্যটা বলেন, বাংলা জানো কি বলেছেন, আমি চাকরিটি করিতেছিলাম নাকি কাজটি করিতেছিলাম, কি ছিল? এটা আমি করছিলাম। করছিলাম। তাহলে দেখেন এরকম হবে, আই, ডাব্লিউ এ এস, আই ওয়াজ ডুইং, ডি ও আই এন জি, আই ওয়াজ ডুইং দা জব, ডি এইচ ই, দা জব, জে ও পি। অর্থাৎ এখানে দেখেন, এই যে আমি ওয়াজ নিয়ে আসলাম না, আর এখানে ডু মানে হচ্ছে করা, সেই করার সঙ্গে কিন্তু আমি এখানে ডু দিয়েছি। আর এই ওয়াজটা কি, ওয়াজটা হচ্ছে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ এসেছে। আর এখানে মেইন ভার্ব, চাকরি করা ইংরেজি কি, জব মানে চাকরি। আর ডু মানে এখানে করা, অর্থাৎ চাকরি করা, ডু দা জব। তো যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, এই জন্য এখানে ডুইং দা জব হবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনার প্রশ্নের রিলেটেড আমি একটা প্রশ্ন দিয়েছি যে আই ইট রাইস, আমি ভাত খাই। আমি ভাত খাই না, আই নট ইট রাইস। এই মূল ভার্বের আগে বা পরে নট দেওয়া যায় না। এখানে আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, ডু। আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। দেখেন, এই বাক্যটা যদি আমি এইভাবে বলতে চাইতাম যে আহ, সে কি ভাত খায়, তখন আমাকে এখানে একটা ডাজ নিয়ে আসতে হতো, ডি ও ই এস, ডাজ ই, হি বা সি, ডাজ হি, ই এ টি, ইট রাইস, আর আই সি ই। এই ব্যাখ্যাটা দেখেন, এবং এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? আচ্ছা, এইটা আমি কি করলাম, এটা প্রেজেন্ট টেন্সের একটা বাক্য লিখেছি, দেখেন, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়, ডাজ কেন আনলাম? এই ডাজের কিন্তু এখানে কোনো অর্থ নেই। তারপরে এটা এসেছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সে ইন্টারোগেটিভে, প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যটা যখন ইন্টারোগেটিভ হবে, তখন এখানে হেল্প করার জন্য, এই যে হি ইট রাইস, এটাকে হেল্প করার জন্য এখানে ডু বা ডাজ আনতে হবে। তো হি যেহেতু থার্ড পারসন ফর্ম, এখানে ডাজ আনতে হবে, ডাজ হি ইট রাইস। কিন্তু এটা আমি যখন বলবো যে সে কি ভাত খায় না, তখন কি হবে, ডি ও ই এস, তারপর হচ্ছে ডাজ নট, বা এটাকে সংক্ষেপে আপনি লিখতে পারেন ডাজেন্ট। তো আমি লিখলাম, লং ফর্মে লিখি, ডাজ নট হি ইট রাইস, ই এ টি, ইট রাইস, আর আই সি ই। অর্থাৎ সে কি ভাত খায় না, সে কি ভাত খায় না। তো এখানে ডাজ নট কেন আনলাম, এটাকে আমি এইভাবে কি করতে পারতাম না যে হি নট ইট রাইস, বা ইজ ইজ হি নট ইট রাইস, কিন্তু এটা এইভাবে করা যাবে না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই বাক্যগুলাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ আসে, আর ইন্টারোগেটিভে আসে হচ্ছে, মানে নেগেটিভ ইন্টারোগেটিভে ডু নট বা ডাজ নট। অর্থাৎ এইগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, এগুলোকে এখানে জাস্ট হেল্প করার জন্য আসে। এর কিন্তু বিশেষ কোনো অর্থ কিন্তু এখানে হয় না, এর বিশেষ কিন্তু কোনো অর্থ দাঁড়ায় না। জাস্ট এগুলো, আমি একটা অনেক ওজন, মনে করেন 40 কেজি ওজনের একটি বস্তা, একটি চাউলের বা ধানের বস্তা মাথায় উঠাবো, এইটা উঠায় আমাকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে মাথায় করে নিয়ে। তো আপনি আমাকে জাস্ট হেল্প করে উঠাই দিয়েছেন, আপনি কিন্তু বহন করে নিয়ে যাবেন না। বহন করে নিয়ে যাব হচ্ছে
আমি। এখানেও ঠিক তদ্রূপ, এরা কিন্তু জাস্ট হেল্প করার জন্য এসেছে, এদের আর কিন্তু কোনো অর্থ নেই। তো এখানেও কিন্তু ঠিক তাই, যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, আই ওয়াজ ডুইং দ্য জব। তুমি পড়ছিলে, ইউ আর রিডিং। এখানে যদি বলি তুমি গল্পের বই পড়ছিলে, ইউ আর রিডিং এ স্টোরি বুক। মেয়েটি গান করিতেছিল, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং। হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছিল। অর্থাৎ খুবই সহজ, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আর কোনো প্রশ্ন? না, মানে এই এই ওইভাবে সূত্রটা, যাচ্ছে ওই নাকি? ওই সূত্রটা আমি উপরে এগুলো দেখালাম যে হেল্পিং ভার্ব কেন আসে বা কি জন্য। কিন্তু এখানে আপনি যেটা বলছেন যে আমি চাকরিটি করছিলাম বা কাজটি করছিলাম, আই ওয়াজ ডুইং দ্য জব, আই ওয়াজ ডুইং দ্য জব, এটা আপনি পাস্ট কন্টিনিউয়াস এর হুম। সাধারণ যে নিয়মটা, এই নিয়ম অনুসারে করবেন। আচ্ছা, তারপরে দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি, কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে এরূপ বুঝালে এর কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায় কি, বাংলা ক্রিয়ার শেষে ইতে থাকবে, তে থাকবো, তে থাকিবে, এগুলা আসে। কেমন গঠন প্রণালী দেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি। তো বর্তমানে সব জায়গায় আমরা পড়েছিলাম যে উইল এর ব্যবহার করতে, বলেছিলাম না কোনো একটা ক্লাসে, যে আধুনিক গ্রামার, এনসিয়েন্ট গ্রামারে কিন্তু শ্যালের ব্যবহার ছিল, আই আর উই এর পরে শ্যাল, বাদ বাকি সব জায়গায় উইল, এমন একটি কথা পড়েছিলাম। কিন্তু বর্তমানে সব জায়গায় উইল এর ব্যবহার। তো বলতে হবে সাবজেক্টের পর উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। যেমন আই শ্যাল বি ডুইং, এখানে আপনি আই উইল বি দিলে বেশি ভালো হয়। তুমি করতে থাকবে, ইউ উইল বি ডুইং, কি করতে থাকবে, কাজটি। তাহলে কি হবে, ইউ উইল বি ডুইং দা ওয়ার্ক। তুমি অঙ্কটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দা সাম, ইউ উইল বি ডুইং দা সাম। তুমি বাড়িটি তৈরি করতে থাকবে, ইউ উইল বি মেকিং আ হাউস। তুমি একটা ঘুড়ি তৈরি করতে থাকবে, ইউ উইল বি মেকিং আ খাইট, ইউ উইল বি মেকিং আ খাইট। তুমি খাবারটি খেতে থাকবে, ইউ উইল বি ইটিং দা ফুড। দেখেন একটা স্ট্রাকচার দিয়ে আপনি মনে মনে শত শত বাক্য বলবেন। আমি বলেছিলাম কি, আমাদের সাইফুর রহমান স্যার একটি কথা বলতো, সাঁতার হলো পানিতে, আর ভাষা হলো মুখেতে। প্রচুর পরিমাণে আপনাকে মুখ খুলতে হবে, কথা বলতে হবে। আপনারা পার্টনার তৈরি করে নিবেন। যদি না পারেন, আমি এটা কিছুদিন পরেই করব, ইংলিশে কথা বলতে হবে। ধরেন আজকে আমি ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসে 1 ঘন্টার ক্লাসে মোটেই বাংলা বলা যাবে না, বললে 5 টাকা জরিমানা হবে। এটা মনে মনে ভেবে নিতে হবে, সারাক্ষণ ইংলিশে বলতে হবে। দেখবেন আপনার মুখ থেকে কখনো আর বাংলা আসবে না। একটা বিষয় কি জানেন, আমাদের মাইন্ডে অলরেডি একটা ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেছে বাংলা। আমরা ছোটবেলা থেকে বাঙালি পরিবেশে বড় হয়েছি, বাংলা শুনেছি। এখন নতুন করে সেট আপ দিতে গেলে কম্পিউটারে দেখবেন মাঝে মাঝে উইন্ডোজ সেট আপ দিতে হয়, যারা কম্পিউটার চালান তারা বোঝেন। তো এই উইন্ডোজ সেট আপ দিতে গেলে কি হয়, ওইটা ওই রিস্টার্ট বা মানে টোটালি নতুন একটা উইন্ডোজ, একটা সফটওয়্যার ওখানে দিতে হয়। তো আমাদেরকে নতুন করে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। সব সময় এই ল্যাঙ্গুয়েজটাতে কথা বলার চেষ্টা করতে হবে, এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে মুখ খুলতে হবে, এখানে আমাদেরকে প্রচুর কথা বলতে হবে, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে পারবো। তো ইউ উইল বি ডুইং দা জব, ইউ উইল বি ডুইং দা সাম, এইভাবে নিজেরা আপনারা করবেন। তারপর দেখেন, আর আজকে আমি একটি কাজ দেখিয়েছি, যারা শেষে জয়েন করেছেন আমি আবারও দেখাবো শেষের দিকে। ওই বাংলা লেখা আছে সবগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স, বেশিরভাগ ওখানে ইনডেফিনিট টেন্স। ওই বাংলা দেখে থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, উই উইল বি ওয়েটিং ফর ইউ, উই উইল বি ওয়েটিং ফর ইউ। তারপর দেখেন, আমরা প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস দেখলাম, পাস্ট টেন্সের কন্টিনিউয়াস দেখলাম, ফিউচার টেন্সের কন্টিনিউয়াস দেখলাম। এখন কি দেখবো দেখেন, এখন আমরা দেখব কন্টিনিউয়াস টেন্স, স্টেপ ওয়ান এর মাধ্যমে হ্যাঁ বোধক বাক্য তৈরি। এই বক্সটা আপনি যদি এতক্ষণ আমি যা বুঝালাম এতটুকু যদি বুঝতে পারেন, এই বক্সটা আপনি পারবেন। প্রথমে এখান থেকে আপনাকে একটি সাবজেক্ট নিতে হবে, দেখেন এই সাবজেক্টের যে সারি আছে না, সাবজেক্টের যে রো, এই রো থেকে নিচে দেখেন আই উই ইউ, এখান থেকে আপনি যে কোনো একটি নেন। তো আমি কি নিব, আই। এখান থেকে একটি অক্সিলারি ভার্ব নেন, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য করব। এখান থেকে একটা ভার্ব নিব কি, অ্যাম। অ্যাম কেন নিব, যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে আই অ্যাম। এখান থেকে এই যে ভার্ব প্লাস আইএনজি, এখানে আর কোনো পরিবর্তন হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও ভার্ব প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও তাই, ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও তাই। অর্থাৎ এখানে প্রথমে আই নিলাম, তারপর অ্যাম ইজ আর, এখান থেকে অ্যাম নিলাম, এখানে মূল ভার্বের পর আইএনজি, কি দাঁড়ালো, আই অ্যাম রাইটিং। রাইটের সঙ্গে আইএনজি, আই অ্যাম রাইটিং। এখান থেকে একটি অবজেক্ট নেন, এ লেটার। বাক্যটা কি দাঁড়ালো, আই অ্যাম রাইটিং এ লেটার। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেন তো যে কেউ একজন। ধন্যবাদ, আই ওয়াজ রাইটিং আ লেটার, দেখেন আপনি নিজেই পেরে গেছেন। এবার ফিউচার টেন্সে করেন, কি হবে,
তাহলে এইখানে আমি যদি সাবজেক্ট চেঞ্জ করে দিই, আই এর জায়গায় এখানে যদি আমি হি লিখে দিই, তখন হি দিয়ে প্রেজেন্ট টেন্সে একটি করেন তো, কি অ্যাম হবে না কি আসবে এখানে? হ্যাঁ, এখানে হি ইজটি কিন্তু আমি দেয়নি, আমি লিখিনি ইচ্ছা করে। কেন লিখিনি এটা আপনার জানতে হবে। হি ইজ রাইটিং এ লেটার। এখানে যদি আমি দে ব্যবহার করতাম, দে, তাহলে কি হতো? দেখছেন, তাহলে নিজেরাই কিন্তু পেরে গেছেন, দে আর রাইটিং আ লেটার। আচ্ছা, এইবার এখানে আমি লেটারও পাল্টিয়ে দিব, চেঞ্জ করব, এই রাইটিংও চেঞ্জ করব। কি করব? এই রাইটিং চেঞ্জ করে আমি এখানে দিলাম, মনে করেন অসিং দিলাম, অসিং। এখানে তাহলে কি হবে? আই অ্যাম অসিং, আর লেটারের জায়গায় মুভি দিলাম, সিনেমা। আই অ্যাম অসিং এ মুভি। এবার এখানে আপনি ওয়াজ দিয়ে করেন, আই ওয়াজ ওয়াচিং এ মুভি। ফিউচার টেন্সে করেন, আই উইল বি ওয়াচিং এ মুভি। তাহলে দেখছেন এই বক্সের মাধ্যমে কিভাবে বাক্যগুলো সাজানো যায়। এবার এখানে মিজানুর রহমান সাহেব, আপনি একটু বলেন তো, উই দিয়ে করেন তো, উই। উই আর এখানে কি, প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট কন্টিনিউয়াস, তারপর ফিউচার কন্টিনিউয়াস। করেন করেন, তাহলে উই আর কি হবে বলেন? না, এই যে প্লে দিয়ে করেন, উই আর প্লে, ক্রিকেট, এটা দিয়ে করেন। হ্যাঁ। হুম। হুম। ধন্যবাদ। উই উইল বি প্লেইং ক্রিকেট। দেখেন, অন্য কেউ ইউ দিয়ে বলতে পারেন, ইউ আর ড্রাইভিং এ কার। তুমি একটা গাড়ি চালাচ্ছ। ইউ আর ড্রাইভিং এ কার। তুমি একটা গাড়ি চালাচ্ছিলে। ইউ উইল বি ড্রাইভিং এ কার। তুমি একটা গাড়ি চালাতে থাকবে। তুমি একটা গাড়ি চালাতে থাকবে, কি দাঁড়ালো? এখানে প্রথমে আমি সাবজেক্ট ইউ নিয়ে এসেছি, তারপর এখানে একটা অক্সিলারি ভার্ব আর নিয়ে এসেছি, ফুল ভার্বের পর আইএনজি রয়েছে, এবং তারপর অবজেক্ট রয়েছে। ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর ড্রাইভিং আ কার, ইউ উইল বি ড্রাইভিং আ কার। এখানে প্রত্যেকটা বাক্য আমি হ্যাঁ বোধক করেছি। কোন বোধক করেছি বলেন তো? হ্যাঁ বোধক, অর্থাৎ অ্যাফার্মেটিভ করেছি। কিসের মাধ্যমে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে। এইবার চলে যাব, দেখেন হ্যাঁ বোধকের পরে কি করা যায়। এইবার স্টেপ টু এ চলে যাব। এই দেখেন, হ্যাঁ বোধকের পরে আমাকে না বোধক করতে হবে। কি করতে হবে বলেন তো? না বোধক। এই না বোধক কিভাবে করব? স্টেপ টু, না বোধকের জন্য অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। অক্সিলারি ভার্বের সাথে কি বসাতে হবে? নট বসাতে হবে। দেখেন, আমি ক্রিকেট খেলতেছি না, আই অ্যাম নট প্লেইং ক্রিকেট। আচ্ছা, এইটাকে আপনি না বোধক না করে অ্যাফার্মেটিভ করলে কি হতো? আই অ্যাম প্লেইং ক্রিকেট। কি হতো বলেন তো? আই অ্যাম প্লেইং ক্রিকেট। কিন্তু এখানে যেহেতু একটা না শব্দ চলে আসছে, নেগেটিভ চলে আসছে, এখানে আমাকে কি করতে হবে? আই অ্যাম নট প্লেইং ক্রিকেট। আই অ্যাম নট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি না। আমি ক্রিকেট খেলতেছিলাম না, ফার্স্ট কন্টিনিউয়াস। এই অ্যাম নট এর জায়গায় ওয়াজ নট দিয়ে দেন। আই ওয়াজ নট প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে থাকবো না। আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট। আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে থাকবো না। তুমি গাড়ি চালাইতেছো না। ইউ আর নট ড্রাইভিং এ কার। তুমি গাড়ি চালাইতেছিলে না। ইউ আর নট ড্রাইভিং আ কার। তুমি গাড়ি চালাইতে থাকবে না। ইউ ওয়ন্ট বি ড্রাইভিং আ কার। একটি করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটি পাস্ট কন্টিনিউয়াস, একটি ফিউচার কন্টিনিউয়াস। এখানে কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলবেন যে স্যার, আমি এই জায়গাটা বুঝিনি, বলেন। দেখেন, আমি যখন বুঝাই, আমার মনে হয় আপনারা যদি কেউ মন দিয়ে আমার কথা শোনেন, আমি কারো বাসায় দেখতে পারছি না আপনারা কে কি করছেন, কিন্তু আমার ধারণা আমার কথাগুলো মন দিয়ে যদি শোনেন, আমি যেভাবে বুঝাই আপনাদের সমস্যা থাকার কথা না। কিন্তু আপনি যদি অন্য মনস্ক থাকেন, আপনার ব্রেনে ঢুকবে না। আপনি যত বয়স্ক হন, যাই হন না কেন, আমি খুবই ধীরে ধীরে ভেঙে ভেঙে বুঝাই দেই। এর উপরে যদি বুঝাতে বলেন, তাহলে সেটা ইম্পসিবল। কিন্তু আমি চেষ্টা করি, আরো করব। আপনারা যদি কেউ না বুঝে থাকেন, আমাকে বলবেন, স্যার আমি এই এই জায়গাটা বুঝিনি, আমি সেই জায়গাটা বোঝানোর চেষ্টা করব। তারপর দেখেন, স্টেপ থ্রি এর মাধ্যমে ইন্টারোগেটিভ। আমরা প্রথমে স্টেপ ওয়ানে অ্যাফার্মেটিভ করেছি, কেবল নেগেটিভ করলাম, এখন করব ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কিছু দেখি, যেমন সে কি বাজারে যাইতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ কি হবে? সে কি বাজারে যাইতেছে? ইজ হি গোয়িং টু মার্কেট? ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাইতেছে? সে কি বাজারে যাইতেছিল, ফার্স্ট কন্টিনিউয়াস। এই ইজ এর জায়গায় শুধু ওয়াজ দিতে হবে। ইজের জায়গায় কি দিতে হবে? ওয়াজ। ওয়াজ হি গোয়িং টু মার্কেট? ওয়াজ হি গোয়িং টু মার্কেট। দেখছেন, সে কি বাজারে যেতে থাকবে, এই বাক্যটা দেখেন, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সে কি বাজারে যেতে থাকবে? উইল হি বি গোয়িং টু মার্কেট? উইল হি বি গোয়িং টু মার্কেট?
এইটা আমি যদি অ্যাফার্মেটিভ করতে বলি কি হবে? হি উইল বি গোয়িং টু মার্কেট। হি উইল বি গোয়িং টু মার্কেট, সে বাজারে যেতে থাকবে। কিন্তু এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করতে বলবো, ওখানে যে অক্সিলারি ভার্বটা আছে উইল, ওইটা বাক্যের প্রথমে বসিয়ে দিলেই হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? যেমন সে বাজারে যেতে থাকবে, হি উইল বি গোয়িং টু মার্কেট। কিন্তু যখন যদি আমি লিখেছি কি সে কি বাজারে যেতে থাকবে, তো ওই যে অ্যাফার্মেটিভের বাক্যে ওখানে উইল ছিল, ওই উইলটা দেখলে উইল হি বি গোয়িং টু মার্কেট। তুমি কি গাড়ি চালাইতেছো? আর ইউ ড্রাইভিং আ কার? তুমি কি গাড়ি চালাইতেছো? আর ইউ ড্রাইভিং আ কার? তুমি কি গাড়ি চালাইতেছিলে? ওয়ার ইউ ড্রাইভিং আ কার? তুমি কি গাড়ি চালাইতে থাকবে? উইল ইউ বি ড্রাইভিং আ কার। অর্থাৎ খুব সহজ সূত্র, ওই যে অক্সিলারি ভার্ব আছে না, আর ওয়ার উইল, ওইটা যার যার বাক্যের প্রথমে এনে দিলেই বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। কারো কোনো সমস্যা আছে বলেন? কথা বলবেন, হ্যাঁ। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। হুম। 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 হ্যাঁ হ্যাঁ, এখানে দি এবং দা এর মতো শোনেন, আমরা যখন আমাদের সামনে ভাওয়েল সাউন্ড আসবে তখন আমরা দি বলবো, যেমন দি আপেল, দি এগ। কিন্তু যখন কনসোনান্ট আসবে তখন আমরা দা বলবো। কি বলবো? দয় জপলা আকার দা। কিন্তু যখন ভাওয়েল সাউন্ড আসবে তখন দি বলবো। তো দেখবেন বেশিরভাগ শব্দের প্রথমে কনসোনান্ট থাকে, শতকরা 95 ভাগ। তো এখানে আমাদেরকে বেশিরভাগ জায়গায় দা বলার অভ্যাস করতে হবে। আর এই যে আ উচ্চারণ করলাম, এটা প্রোনাউন্সিয়েশনের একটি ক্লাস, প্রথম ক্লাসটা আপনি হয়তো মিস করেছিলেন। এইটা ক্লাসটা আপনাকে আমি পাঠাই দিব, ক্লাস রেকর্ড। অর্থাৎ এখানে আমরা এ কে আ বলবো। কেন আ বলবো? কারণ গ্রামারের রুল অনুসারে এখানে এ, ডিকশনারিতে দেখবেন এ সমান সমান কিন্তু অয় জপালা আকার রয়েছে, অর্থাৎ এটা কিন্তু আ হবে। আর ইউ ড্রাইভিং আখার, আর ইউ ড্রাইভিং আখার, উইল ইউ বি ড্রাইভিং আখার। এখানে এ কে আমরা আ উচ্চারণ করবো। এটা বেশিরভাগ জায়গায় এরকম এ বলবো। আবার কি, হ্যাঁ সবসময় আ বলবো, কিন্তু আবার যেমন এই এর পরে যদি অন্য কোনো শব্দ থাকে, যেমন দেখেন এখানে একটা শব্দ আমি লিখলাম এ বি এল ই, এই প্রোনাউন্সিয়েশন না এটা অনেক বড়, এটার একটা বড় ক্লাস, এটা নিব, আস্তে আস্তে পাবেন। যেমন এটা লিখলাম দেখেন এ বি এল ই, এটা আমরা বলি অ্যাবেল, অ্যাবেল। কিন্তু এর পরে দেখেন এখানে এ কিন্তু শুধু একা একা বসেছে, এখানে এ শব্দের অর্থ কি? একটি। তুমি কি একটি গাড়ি চালাইতেছো? এখানে এ কিন্তু একটি আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ। কিন্তু যখন এ দিয়ে বাক্য তৈরি করব, যেমন এ বি এল ই, এটা কিন্তু আমেরিকান বা ব্রিটিশ ইংরেজিতে এটার উচ্চারণ হবে এই বল, এই বল। যেমন আমরা অ্যাবেল বলি, অ্যাবেল মানে সক্ষম, কিন্তু এটা অ্যাবেল বলা যাবে না। যখন আপনি বিদেশে যাবেন, ফরেন কান্ট্রিতে, তখন এই বল বলতে হবে, আই এম এইবল টু ডু দা ওয়ার্ক। আই এম এইবল টু ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে সক্ষম, আমি কাজটি করতে সক্ষম। এখানে আপনাকে এই বল বলতে হবে। এই প্রোনাউন্সিয়েশনের ক্লাস আমি নিব, আস্তে আস্তে আমাকে একটু স্মরণ করাই দিবেন আরো একটু পরে। কি থাকলে কি হয়, যেমন আমরা এখানে ফাদার বলি, তাই না? ফাদার দেখেন, এফ এ টি এইচ ই আর, ফাদার। তো আমার এক আত্মীয়, আমার এক বড় ভাই, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, উনি লন্ডনে থাকে এখন, ওখানে একটা মানে লয়ার উনি। তো ফাদার বলে না, সেদিন আমার সঙ্গে কথা বললো, তো ওরা বলে ফাদা, ফাদা। মানে ব্রিটিশ, ব্রিটিশ, হ্যাঁ ব্রিটিশ উচ্চারণে আর এর উচ্চারণ হয় না। তবে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় করে, কিছু কিছু জায়গায় করে না। কোথায় করে কোথায় করে না, এটার আমি ক্লাস নিব। যেমন এই যে নাম্বার জেন্ডারের দেখেন এই রুল পড়িয়েছি না, এই রুল গুলো পড়তে হয়। রুল গুলো পড়লে আপনি এটা কভার করতে পারবেন। আমি প্রথমেই বলেছি ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের মাথায় বাংলায় সেট আপ করা আছে। এখন এই ল্যাঙ্গুয়েজটা আমরা যদি নতুন করে বা অন্য কোনো ভাবে কোনো ইয়ে সেট করতে চাই, আমাদেরকে কিন্তু একটু কষ্ট করতে হবে। বাংলা ভাষা আমাদের মাথায় সেট আপ করা আছে, ইংরেজিটা নিতে হচ্ছে। অনেক নিয়ম কানুন আছে, অনেক কিছু আছে, এগুলো সব শিখতে হবে। তো একদিনে তো হবে না, আস্তে আস্তে শিখতে হবে। আমেরিকান ইংলিশে কিন্তু বলেন। হুম। হুম হুম হুম। এটা অ্যাট এর ব্যবহার প্রেপোজিশনে দেখেন, প্রেপোজিশনের ক্লাসে এগুলো খুব ভালো করে দেওয়া আছে। অ্যাট মানে হচ্ছে এ অ তে, যেমন স্কুলেতে অ্যাট স্কুল, বাগানে অ্যাট গার্ডেন, কিন্তু এখানে ইন দা গার্ডেনে দেওয়া যায় কেন জানেন? ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে বোঝায়। বাগানের চারিপাশে বেড়া দেওয়া আছে, আপনি সেই বাগানের ভিতরে আছেন, এখানে ইন দা গার্ডেন বলা যায়। যেমন রুমের ভিতরে, ইন দা রুম। অথবা বাইরে থেকে ভিতরে আসবেন যখন, ইনটু দা রুম।
প্রত্যেকটার কিঞ্চিত কিঞ্চিত পার্থক্য আছে কোথায়। না, এখানে ইন দা রুম, যেমন ফাদার ইজ ইন দা রুম, ফাদার ইজ অ্যাট হোম। অ্যাট হোম মানে কি বাড়িতে, বাবা বাড়িতে আছেন, ফাদার ইজ অ্যাট হোম। কিন্তু যদি বলা হয় বাবা রুমের ভিতরে আছেন, ফাদার ইজ ইন দা রুম। ফাদার ইজ ইন দা রুম মানে রুমের উপরে ছাদ আছে, চারিপাশে দেওয়াল আছে, রুমের ভিতরে কোনো কিছুর ভিতরে বোঝালে ইন বসে। প্রেপোজিশনের একটা ক্লাস আছে, এটা নিলে টোটাল বুঝতে পারবে। তো আমি আরেকটু পড়িয়ে নিয়ে একটু সুযোগ দিবেন, পরে প্রশ্ন নিই। এখানে কি বলা হচ্ছে স্টেপ থ্রিতে দেখেন, এই যে জায়গাটা আমরা শিখলাম স্টেপ থ্রি, অর্থাৎ এখানে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। অর্থাৎ বলা হচ্ছে যে এর মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য তৈরি করতে অক্সিলারি ভার্বকে সবার আগে নিয়ে আসতে হবে। কেমন? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। কি বলা হচ্ছে? অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। যেমন সে কি বাজারে যাইতেছে, ইজ হি গোয়িং টু মার্কেট। সে কি বাজারে যাইতেছে, ইজ হি গোয়িং টু মার্কেট। তারপর কি আছে দেখেন, আই ওয়াজ, সে কি বাজারে যেতে থাকবে, উইল হি বি গোয়িং টু মার্কেট। এইভাবে কিন্তু অক্সিলারি ভার্বটা প্রথমে আনবো, অর্থাৎ গঠন প্রণালী কি হবে, প্রথমে অক্সিলারি ভার্ব। এই বাক্যে দেখেন, এই যে বাক্যটা সে কি বাজারে যাইতেছে, এই বাক্যটা কি আছে, প্রথমে কিন্তু ইজ আছে, এই ইজটা কিন্তু অক্সিলারি ভার্ব। তারপর কি সাবজেক্ট বসেছে, দেখেন এই যে সাবজেক্ট কি হি, তারপর কি মূল ভার্বের পর আইএনজি গোয়িং, তারপর কি অবজেক্ট এই টু দা মার্কেট, এটা কিন্তু টোটালি অবজেক্ট। আপনাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করতে হবে। কি করতে হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করতে হবে। যদি বলি আই অ্যাম, আই অ্যাম, DOING, আই অ্যাম ডুইং দা সাম, SUM, আমি অঙ্কটি করিতেছি। এখানে সাবজেক্ট কি আই, অ্যাম কি অক্সিলারি ভার্ব, মূল ভার্ব কি ডু, তো কন্টিনিউয়াস টেন্স এর জন্য ডু এর পরে আইএনজি ডুইং, আর দা সাম এটা কি অবজেক্ট। দা সাম কি অবজেক্ট। এই অবজেক্ট আবার দুই রকমের হয়, এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট আর একটি হচ্ছে অবজেক্ট সাপ্লিমেন্টারি। অর্থাৎ এটা যখন বিভিন্ন ভাবে বুঝাবো দেখবেন এই সাবজেক্ট কি অবজেক্ট কি, সাবজেক্টের ভিতরে আবার প্রকারভেদ আছে, অবজেক্টের ভিতরে আছে, ভার্বের ভিতরে আছেই। তো আমরা আগে প্রথমে শিখবো যে বাক্যে সাবজেক্ট কোথায় থাকে। মনে রাখবেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় প্রথমে বসে। যেমন এখানে প্রথমে আই বসেছে, প্রথমে কি বসেছে, আই। কখনো কখনো সাবজেক্ট মোটে নাও থাকতে পারে। যেমন এই বাক্যটা খেয়াল করেন, আমি এখানে লিখলাম ডু দা ওয়ার্ক। কি লিখলাম? ডু, THE, ডু দা ওয়ার্ক, WORK, ডু দা ওয়ার্ক। এখানে কি কোনো সাবজেক্ট আছে? প্রথমে ভার্ব বসেছে। প্রথমে কি বসেছে? ভার্ব বসেছে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব বসে। যেমন আমি যদি বলি জানালাটি বন্ধ করো, ক্লোজ দা উইন্ডো, দরজাটি খোলো, ওপেন দা ডোর। এখানে সাবজেক্ট কেন বসে না কেউ বলতে পারবেন? এখানে সাবজেক্ট কেন বসে না? দেখেন, হ্যাঁ ইউ হয়, ধন্যবাদ। ইউ হয়, কিন্তু ইউ, ইউ হয় তাই ইউ হবে, ইউ বাদে অন্য কোনো কিছু হয় না কেন? এটার ব্যাখ্যা কি? শোনেন, এখানে বলা হচ্ছে ডু দা ওয়ার্ক। ইম্পারেটিভ সেন্টেন্সে মনে করা হয় আমি যাকে উদ্দেশ্য করে কথাটা বলছি সেই সাবজেক্ট বা কর্তা সে আমার সামনেই আছে, আমার চোখের সামনে আছে। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউ ধরা হয়, এবং এই সাবজেক্ট মনে করা হয় চোখের সামনেই উপস্থিত আছে, এই জন্য এখানে ইউ লেখা লাগে না। এটা কি করতে হবে জানেন? ইউ ডু দা ওয়ার্ক। এটা কি করতে হবে? ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজটি করো। ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজটি করো। অর্থাৎ এখানে যেহেতু ইউ কমন থাকে, এই জন্য ইউটা আর লেখা লাগে না। আমার কথাটা কি ভালোভাবে বুঝতে পারছেন? সবাই মনে হচ্ছে কেউ বোঝেনি, কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। নূপুর ভট্টাচার্য, যাক আমি পড়িয়ে যাই, দেখেন আরো কিছু কথা বলবো। অর্থাৎ এখানে আমরা স্টেপ থ্রিতে শিখলাম কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। কি করতে হয়? ইন্টারোগেটিভ করতে হয়। এরপর দেখেন স্টেপ ফোর এর মাধ্যমে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। নেগেটিভ ইন্টারোগেটিভ এর বাংলা কি বলেন তো? নেগেটিভ ইন্টারোগেটিভ মানে প্রশ্ন না বোধক। কি হবে? প্রশ্ন না বোধক। এইটা আবার কেমন? আমি কি বই পড়ছি না, তুমি কি বই পড়ছিলে না, সে কি বই পড়তে থাকবে না, সে কি বাজারে যাইতেছে না। অর্থাৎ এখানে কি করতে হবে? এখানে আমাকে প্রশ্ন না বোধক করতে হবে। অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। আবার দেখেন, অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। একটা বাক্য দেখি, আমি কি বই পড়ছি না, এম আই নট রিডিং আ বুক।
অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট। অর্থাৎ এখানে আরো একটু দেখেন, তুমি কি বই পড়ছিলে না, ওয়ারেন্ট ইউ রিডিং আ বুক, তুমি কি বই পড়তে থাকবে না, ওন্ট ইউ বি রিডিং আ বুক। অর্থাৎ আমাকে প্রথমে দেখেন অক্সিলারি ভার্ব আছে এখানে ওন্ট, এর সঙ্গে নট আছে, তারপর সাবজেক্ট আছে কি, ইউ, সাবজেক্ট আছে কি বলেন তো, ইউ। তারপর এখানে কি আছে দেখেন, এই যে ওন্ট ইউ বি রিডিং আ বুক, এই বি কেন আসলো এখানে বলেন তো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অটোমেটিকলি একটা বি চলে আসে। যেমন আমি ভাত খাইতে থাকবো, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি, ই এ টি আই এন জি, ইটিং রাইস, আর আই সি ই। তো এই যে বিটা না এখানে, এই যে বি, এই যে আমি বি ই লেখছি, এই বিটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি যে ওন্ট ইউ বি রিডিং আ বুক, তুমি কি বই পড়তে থাকবে না, সে কি বাজারে যাইতেছে না, ইজেন্ট হি গোয়িং টু মার্কেট, ইজেন্ট হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাইতেছে না। অর্থাৎ এখানে আপনাকে জানতে হবে যে প্রথমে কি বসাতে হবে, অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। এই জায়গাটা যদি আপনি, হ্যাঁ, হ্যাঁ সুন্দর, এবার প্রশ্ন করুন। ওন্ট হচ্ছে কি, উইল নট কে আমরা শর্ট ফর্মে, ছোট ফর্মে ওন্ট বলি, উইল নট বলি না, ওইটাকে আমরা ওন্ট বলি। যেমন অ্যাম নট, এটা অনেক বড় শব্দ, এটাকে আমরা এইন্ট বলি। আর নট কে আরেন্ট বলি, ডাজ নট কে ডাজেন্ট বলি, ডু নট কে ডোন্ট বলি। আশা করি উত্তরটা পেয়েছেন, অর্থাৎ উইল নট কে আমরা ওন্ট বলবো। এবার দেখেন, প্রশ্নটা মনে মনে রাখেন, করবেন। এই যে নিচের বাক্যগুলো অনুবাদ করুন, এই বাক্যগুলো একটু বাংলায় অনুবাদ করতে কেউ পারবেন, এই চারটা বাক্য, চারটে বা পাঁচটা যে কয়টা বাক্য হয়, এই বাক্যগুলো একটু অনুবাদ করতে হবে। হি উইল বি প্লেইং ক্রিকেটের বাংলা কি হবে? হুম হুম, এখানে অ্যাফার্মেটিভ বলবেন, এটা ইন্টারোগেটিভ না। বলেন বলেন। হুম হুম হুম, দেখেন তো, আমরা সাউন্ডটা একটু বাড়িয়ে বলবেন এরপরে। এখানে আমি একটু বলে দিই, উনি সবগুলো সঠিক বলেছেন। হি উইল বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে। নুপুর ভট্টাচার্য খেয়াল করেন এখানে, আপনি প্রশ্নবোধক এটা করলে হবে না, এটা কি, এটা অ্যাফার্মেটিভ আছে দেখেন। হি উইল বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে। হি ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে না, সে ক্রিকেট খেলতে থাকবে না। হি উইল হি বি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে থাকবে। ওয়ন্ট হি বি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে থাকবে না। ওন্ট হি বি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে থাকবে না। অর্থাৎ প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ, পরেরটা নেগেটিভ, পরেরটি ইন্টারোগেটিভ, 4 নাম্বারটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে 4 ভাবে বলতে পারি: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। খুব স্মুথলি, মনটা একটু খোলসা ফ্রেশ করেন, খুব সাধারণভাবে নেন, খুব সহজ ব্যাপার। প্রথম বাক্যটা অ্যাফার্মেটিভ। হ্যাঁ, হ্যাঁ একই, দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একই হবে। এখানে আমি একটা বাক্য দিয়ে দিচ্ছি, যেমন ই, সরি এখানে দেখেন আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য দিচ্ছি। হি হি ইজ, সরি হি ওয়াজ, হি হি ডাব্লিউ এ এস, হি ওয়াজ, হি ওয়াজ কি করা যায় বলেন তো, হি ওয়াজ ক্যাচিং ফিশ। হ্যাঁ এটা দি, হি ওয়াজ রিডিং আ বুক, আর ই এ ডি আই এন জি, হি ওয়াজ রিডিং আ বুক, বি ডাবল ওকে। এইটা দেখেন হি ওয়াজ রিডিং এ বুক। আচ্ছা এইটা তাহলে, এই যে দেখেন বাম পাশে যা আছে ডান পাশে তাই লিখলাম। এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এখানে লিখলাম পাস্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ রিডিং আ বুক। এইটার নেগেটিভ কি হবে বলেন তো? হ্যাঁ, হি ওয়াজেন্ট রিডিং এ বুক, অথবা লং ফর্মে হি ওয়াজ নট রিডিং এ বুক। তো এটা বলি হি ওয়াজেন্ট রিডিং এ বুক। আর এর ইন্টারোগেটিভ কি হবে? হ্যাঁ, এখানে ওয়াজ প্রথমে আনবেন, ওয়াজ হি রিডিং এ বুক। আর এইটার নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ওয়াজেন্ট হি রিডিং এ বুক, ওয়াজেন্ট হি রিডিং এ বুক। অর্থাৎ এইটার অ্যাফার্মেটিভ করলাম, নেগেটিভ করলাম, ইন্টারোগেটিভ করলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম। এইভাবে আপনারা বাড়িতে চর্চা করবেন। হ্যাঁ হোমওয়ার্ক দিচ্ছি, তাহলে এখানে বাক্যটা লেখেন। এই বাক্যগুলো থেকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, এই বাক্যগুলো থেকে হোমওয়ার্ক দিব। যেমন এই একটি বাক্য এখানে লিখে দিলাম যে পাস্ট, প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা দিলাম, শি, এস এইচ ই, শি
ইজ মেকিং এ হাউস, MEKING, মেকিং আ হাউস, HOUSE, মাত্র তিনটা দিব। হি ইজ মেকিং এ হাউস, শি ইজ মেকিং এ হাউস, তারপর দিলাম দে, THEOI, দে আর ক্যাচিং ফিশ, দে আর CATCHING, দে আর ক্যাচিং ফিশ, FISH। আর একটি দিব, আর একটি দিলাম হচ্ছে উই, উই উই আর ড্রয়িং, হ্যাঁ উই আর মেকিং এ হাউস, MEKING, মেকিং আ হাউস, HOUSE। এই যে এই তিনটা বাক্য দিলাম, প্রথম তিনটা। এই তিনটা বাক্য আপনারা বাড়িতে ওই কি করবেন, ওই প্রত্যেকটা বাক্য কিন্তু ওইভাবে করার চেষ্টা করবেন। এই যে এই তিনটি বাক্য, অর্থাৎ এখানে আপনাদেরকে ওইভাবে ঘুরাতে হবে। শি ইজ মেকিং এ হাউস, এটার অ্যাফার্মেটিভ তো আছে অলরেডি, এটা নেগেটিভ করবেন, ইন্টারোগেটিভ করবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, পরেরটাও তাই, পরেরটাও তাই। এটা পিডিএফ এর ভিতরে থাকবে, এটা কারো লেখা লাগবে না। শি ইজ মেকিং এ হাউস, দে আর ক্যাচিং ফিশ, উই আর মেকিং এ হাউস। দেখেন এইভাবে যদি আমরা পারি, এইখানে আমাদের কি আছে, এই যে নোট 3, স্টেপ 3, ইম্পর্টেন্ট নোট দেখেন, স্টেপ 3 এইটা আমরা যদি পারি, আমরা এইটাও পারবো। যেমন 3 এর আগে WH ওয়ার্ড, হোয়েন, হট, হাউ, হোয়ার, হোয়াই যুক্ত থাকলে WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। WH ওয়ার্ড যুক্ত কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। কিভাবে তৈরি হয় দেখেন, বলছে কি যে আর ইউ প্লেইং ক্রিকেট, এই বাক্যটা দেখেন, আমি এতটুকু জাস্ট নিব। এখানে আমি কি করব, এই বাক্যটা লিখলাম, আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলিতেছো। কিন্তু এর আগে আমি একটা WH শব্দ ব্যবহার করেছি, হোয়াই। হোয়াই লিখতে গেলে প্রথমে ডাব্লিউ লাগে না, এই শব্দগুলোকে WH যুক্ত শব্দ বলে। তো বলছে হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, আমার মূল বাক্যটা কি ছিল, আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলছো। এর আগে আমি হোয়াই যোগ করলাম, হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, কেন তুমি ক্রিকেট খেলছো। এর পরের বাক্যে আমি হোয়েন যোগ করলাম, আমার মূল বাক্য কি, ওয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলছিলে। ওয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, এখানে আমি হোয়েন যোগ করলাম, হোয়েন ওয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কখন ক্রিকেট খেলছিলে। তারপর দেখেন, হোয়ার উইল ইউ বি প্লেইং ক্রিকেট, তুমি কোথায় ক্রিকেট খেলতে থাকবে। হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়ার উইল ইউ বি প্লেইং ক্রিকেট, তুমি কোথায় ক্রিকেট খেলতে থাকবে। আচ্ছা আমার মূল বাক্য কি ছিল, উইল ইউ বি প্লেইং ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে থাকবে। অর্থাৎ এখানে ইংলিশটা যাদের কাছে কঠিন মনে হয়, আমি তাদেরকে একটু বলছি, আপনাকে প্রথমে টেন্স শিখতে হবে, টেন্স খুব ভালোভাবে শিখতে হবে। এইবার একটি টেন্সের একটি বাক্যকে 4 রকম ভাবে ঘুরানো যায়, সেই 4 রকম ভাবে ঘুরানোর পরে আপনি WH এইটাও শিখে যাবেন। যেমন এই যে তুমি ক্রিকেট খেলতে থাকবে, ইউ উইল বি প্লেইং ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতে থাকবে না, ইউ উইল নট বি প্লেইং ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে থাকবে, তখন এটা বলতে হবে উইল ইউ বি প্লেইং ক্রিকেট, উইল ইউ বি প্লেইং ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ কোশ্চেন, প্রশ্নবোধক হলে তখন প্রশ্নবোধক হলে কি করতে হবে জানেন, প্রশ্নবোধক হলে, কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক হলে যে অক্সিলারি ভার্বটা থাকে ওইটা প্রথমে আনলে হয়ে যায়। যেমন এখানে আমি যদি একটা বাক্য লিখি, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম, EATING, ই আই অ্যাম ইটিং রাইস, RICE, খুব সহজে বোঝেন। এই যে বাক্যটা লিখলাম আই অ্যাম ইটিং রাইস, এই বাক্যটাকে আমি যদি এখন ইন্টারোগেটিভ প্রশ্নবোধক করতে চাই, এই যে একটু অক্সিলারি ভার্ব আছে না অ্যাম, এই অ্যাম নামক যে ভার্বটা, এই এই যে পেরে গেছেন, অ্যাম আই ইটিং রাইস, আমি এইটুকু শিখাতে চাচ্ছিলাম। এইবার যখন এই অ্যাম আই ইটিং রাইস এর আগে আপনি একটা এই WH যুক্ত করে দেন, হোয়েন অ্যাম আই ইটিং রাইস, আমি কখন ভাত খাচ্ছি। ঠিক আছে, এখানে হোয়েন, তারপরে যদি বলি হোয়াই অ্যাম আই ইটিং রাইস, আমি কেন ভাত খাচ্ছি। তো যদি এটাকে আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করেন, হোয়েন অ্যাম নট আই ইটিং রাইস, আমি কখন ভাত খাচ্ছি না, হোয়াই অ্যাম নট আই ইটিং রাইস, কেন আমি ভাত খাচ্ছি না। অর্থাৎ এখানে আপনাকে আগে টেন্স ধরতে হবে, আর টেন্স ধরার পরে আপনাকে ওই একটি বাক্যকে 4 ভাবে রূপান্তর করা শিখতে হবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। এই কথাগুলো কখন কাজে লাগবে জানেন, আপনি যখন ফরেন কান্ট্রিতে যাবেন, আপনি যখন ইংরেজদের ভিতরে, আপনি যখন কোনো বড় অফিসে যাবেন যেখানে বাংলা বলা নিষেধ, সেই সব জায়গায় আপনি এই বাক্যগুলো ব্যবহার করতে পারবেন। এটাই কিন্তু মূলত স্পোকেন ইংলিশ। এছাড়াও আরো কিছু বিষয় আপনাদের দেখাবো, কিন্তু এই জায়গাটা যদি ভালোভাবে না ক্লিয়ার করা যায়, স্পোকেন ইংলিশে কিছু পারা যায় না।
আমি যদি ক্লাস 1 2 3 4 না পড়ি, আমি 8 9-এর ক্লাসে গিয়ে কিছু বুঝবো? তো এখানেও কিন্তু ঠিক তদ্রূপ, এই গ্রামারের এই যে বেসিক না, দেখেন এখানে আমি অনেক জিনিস বলতে পারি, মানে কেবল সময়ের স্বল্পতার কারণে বলা যায় না। অনেক নর্মাল খুব সিম্পল জিনিস আছে, আমরা মনে করি কি যে আমরা জানি, কিন্তু আমরা সেগুলো পারি না। অনেক জিনিস ক্লাসের কথার ফাঁকে ফাঁকে সেগুলো আপনাদেরকে দেখাবো। হ্যাজ হ্যাভ, আজকে ভাবছিলাম এই দেখেন এখানে আমি রেডি করে রাখছি, কিন্তু এটা তো সময় পেলাম না। এই যে ডু ভার্বের যে ব্যবহারটা, এই যে ইউজ অফ বি ভার্ব, ইউজ অফ বি ভার্ব, তারপরে একটি আছে দেখেন, এগুলো করাবো, এগুলো আস্তে আস্তে সব বুঝতে পারবেন, খুব ইজি বিষয়। ডু ভার্বের পরে আছে হচ্ছে হ্যাভ ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। কোথায় গেল এক্সারসাইজ অফ বি ভার্ব? এই দেখেন বি ভার্বের পরে আছে ডু ভার্ব, এই যে দেখেন বড় করে, এটা কি বলেন তো? এটা আছে ডু ভার্ব। তো এই ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, আমি বারবার একটা কথা বলি, এই তিনটা ভার্বের ব্যবহার না জানলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কোনো দিন শেখা যায় না। শুধু এই তিনটা না, প্রত্যেকটা ভার্বের ব্যবহার শিখতে হবে। প্রায় আমরা 64 প্রকার ভার্বের সন্ধান পেয়েছি ইংলিশ গ্রামারে, কিন্তু অত শেখা লাগে না। 12 থেকে 13 প্রকার ভার্ব নিয়ে আমাদের নাড়াচাড়া করতে হবে। এই 12 13 প্রকার ভার্ব যখন আপনি ভালোভাবে শিখে যাবেন, খুব ভালোভাবে, আপনার এই ল্যাঙ্গুয়েজটা আর ভুল হবে না। আপনি ইচ্ছা করে ভুল করতে পারবেন না। অর্থাৎ এই ভার্বের ব্যবহারটা খুব ভালোভাবে আমাদের একটু ধরতে হবে। আজকেও মূলত কিন্তু আমি ভার্বের ব্যবহার নিয়েই আপনাদের সামনে এতক্ষণ আমি কথা বলেছি। এই যে জায়গাগুলো দেখালাম, আই অ্যাম ইটিং রাইস, এখানে আমি কি পরিবর্তন করেছি দেখেন তো। এই যে একটা বাক্য, এইখানে দেখেন, হোয়েন ওয়ার ইউ প্লেইং ক্রিকেট, তুমি কখন ক্রিকেট খেলতেছিলে। পরের বাক্য কি বলেছি? হোয়ার ওয়ার ইউ বি প্লেইং ক্রিকেট। এখানে ক্রিকেট এবং প্লেইং এ কি আমি কখনো পরিবর্তন করেছি? উপরের বাক্যেও ইউ আছে সাবজেক্ট, নিচের বাক্যেও ইউ আছে সাবজেক্ট। আমি কিন্তু সাবজেক্ট বা মূল ভার্বের পর আইএনজি বা ক্রিকেট যে অবজেক্ট, এটা আমি পরিবর্তন করি না, আমি পরিবর্তন করেছি শুধু ভার্ব। কি পরিবর্তন করেছি বলেন? এই ভার্বের লীলা খেলাটা আমাদেরকে বুঝতে হবে। এই ভার্ব কিভাবে চেঞ্জ হয়, এইটা যে বুঝতে পারবে, সে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবে। অর্থাৎ এই ভার্বের ব্যবহার, ভার্বের পরিবর্তনই হচ্ছে টেন্স। আর এই এবং ভার্বের সঙ্গে সঙ্গে পার্টস অফ স্পিচটা ধারণা রাখতে হবে। ব্যাস, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেল। আর বাদ বাকি যে বিষয়গুলো, ওগুলো মুখস্থ করলে হয়ে যায়। যেমন কিছু শাকসবজির নাম, কিছু ফলকারার নাম, কিছু পাখির নাম, কিছু ইয়ের নাম, কিছু সামনে যা দেখা যায়, ওগুলো তো আপনাকে জাস্ট মুখস্থ করতে হবে। তো এই ভার্ব, হ্যাঁ, ইম্পারেটিভটা হচ্ছে কি, আদেশ উপদেশ অনুরোধমূলক। আদেশ উপদেশ অনুরোধমূলক, যেটাকে বলা হচ্ছে অনুজ্ঞা সূচক। যেমন আমি যদি বলি আপনি কাজটি করেন, বা আমি কারো নাম ধরে বললাম রনি, এখন রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, রনি আমাকে 1 গ্লাস পানি দাও, রনি জানালাটি বন্ধ করে দাও। আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলাকে ইম্পারেটিভ। ইম্পারেটিভের ক্লাস মানে আমি এখন নেয়নি, নিয়েছি। এটা নেয়নি, হ্যাঁ, এটা সামনে আমাকে একটু স্মরণ করাই দিবেন, অনেক চাপ থাকে ব্রেনে, এগুলো মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে একটু লিখে দিবেন যে স্যার আজকে এই ক্লাসটা নেবেন। দেখেন এখানে রাত 10টা থেকে কেন নেই জানেন? 10টার পরে আমার আর কোনো ক্লাস থাকে না, এখানে এখন 57 বাজে। আপনারা চাইলে আরো 10 15 মিনিট 20 মিনিট আমি সময় দিব, এবং এই ক্লাসগুলোতে আমরা খুব কোর, একেবারে শিকড় থেকে এই ল্যাঙ্গুয়েজটা শিখে আসবো। আপনারা যেন কিছু নিতে হ্যাঁ হ্যাঁ, পড়ানো হয়নি, এগুলো একটু হোয়াটসঅ্যাপে লিখে দেবেন। এখানে কেস, এই কেসের ব্যবহারটা আমি আরেকবার খুব ভালো করে দেখাবো। এই কারকটা ভালোভাবে শিখতে হয়। যেমন যদি বলি এই কলমটি আমার, কলমের সঙ্গে আমার সম্পর্ক কি? এই কলমের মালিক হচ্ছে আমি। এই বাড়িটি আমার, বাড়ি কে তৈরি করেছে? তৈরি করেছে একজন, কিন্তু এই বাড়ির মালিক বর্তমানে কে? আমি। এই যে মালিকানা যে সম্পর্ক, বা কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিসের সম্পর্কটাকে মূলত কারক বলে। অর্থাৎ বাংলা ব্যাকরণ অনুসারে ক্রিয়ার সহিত সম্পর্কযুক্ত পদকে কারক বলে। অর্থাৎ বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, এই সম্পর্ককে কারক বলে। বাংলায় কারক 6 প্রকার, ইংরেজিতে কারক 4 প্রকার: নমিনেটিভ, অবজেক্টিভ, পজেসিভ, ভোকেটিভ। এটা দেখাই দিব, একবার দেখলে এগুলো আপনারা মোটামুটি মাথায় নিতে পারবেন। অর্থাৎ এই কারকটা আমাদেরকেও খুব, প্রত্যেকটা জিনিস দরকার, কিন্তু বেশি দরকার হচ্ছে ভার্ব। ওই যে দেখেন কারক পড়াচ্ছে, ওখানেও ভার্ব এসে গেছে। কিভাবে? বলছে যে ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে কারক বলে। তো এখানে কিন্তু, বা নাউন বা প্রোনাউনও বলা যায়, কিন্তু মূলত ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে। তো এই কারকটাও আমাদেরকে শিখতে হবে, তার আগে ভালো করে টেন্সটা নিতে হবে। তো দেখেন টেন্স হচ্ছে এই পর্যন্ত ছিল। আরেকটি টেন্স এখন একটু দেখাবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনাদের সম্পর্কে আপনাদের কারো কোনো ধারণা আছে? আমার মনে হয় নিশ্চয়ই আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা হচ্ছে কি বলেন তো? হুম,
না, এইখানে এইখানে লেখা আছে, এটা দেখে দেখে পড়েন। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বুঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আমি ভাত খেয়েছি, এইমাত্র ভাত খেয়েছি, ভাত এখনো আমার পেটে আছে, আমি এইমাত্র কাজটি করেছি। তার মানে কি 10 মিনিট আগে বা 5 মিনিট আগে। তারপর কি, সে এইমাত্র বাড়ি এসেছে। হুম। অর্থাৎ আমি স্কুলে গিয়েছি, সে ভাত খেয়েছে, সে কাজটি করেছে। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে ইয়াসি ইয়াসো এইগুলা থাকলে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। গঠন প্রণালী কি হবে, তার আগে একটা এক্সাম্পল দেখি। সে ইংরেজি শিখেছে, তার মানে কি ভাষাটা সে এইমাত্র সদ্য শিখেছে। হি হ্যাজ লার্নড ইংলিশ। আমি একটা গাড়ি চালিয়েছি, অর্থাৎ গাড়ি চালিয়ে এইমাত্র গাড়ি থেকে নামলাম, এমন বোঝাচ্ছে। আই হ্যাভ আই হ্যাভ ড্রিভেন আ কার। আমি একটা গাড়ি চালিয়েছি। সে ইংরেজি শিখেছে, হি হ্যাজ লার্নড ইংলিশ। অর্থাৎ এই ধরনের যে বাক্যগুলা, এখানে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ। দেখেন এই বাক্যে হ্যাভ বসেছে, দ্বিতীয় বাক্যটা আই হ্যাভ ড্রিভেন আ কার। আমি একটা গাড়ি চালিয়েছি, আমি কি করেছি, গাড়ি চালিয়েছি। তো আই এর পরে হ্যাভ বসেছে, কিন্তু পরের বাক্য আবার দেখেন হ্যাজ কি বসেছে, হ্যাজ বসেছে। অর্থাৎ সে এখানে, হ্যাঁ এখানে পারফর্ম এই জন্য হ্যাজ বসেছে। তাই বলা হচ্ছে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ বসবে, প্লাস ভার্বের ভি থ্রি বসবে, প্লাস এক্সটেনশন বসবে। কি বসবে, এক্সটেনশন। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখনই অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহৃত হবে। অন্য জায়গাগুলোতে হ্যাভ এর ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে, হ্যাভ এর ব্যবহার করতে হবে। যেমন উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। এখানে উই এর পরে হ্যাভ বসবে, কি বসেছে, হ্যাভ। কিন্তু হি এর পরে কি বসবে, হ্যাজ। বলছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখনই অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ, আর বাদ বাকি সব জায়গায় হ্যাভ। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এখানে আমার কথা আছে, আপনারা এই যে শিখলেন আমরা ক্রিকেট খেলেছি। আচ্ছা, এই বাক্যটাকে যদি আমি বলি এটা অ্যাফার্মেটিভ আছে, এটা নেগেটিভ করেন, এটা ইন্টারোগেটিভ করেন, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করেন, এটা ডাব্লিউএইচ যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ করেন, পারা যাবে? মনে হয় যাবে, কারণ আমি উপরে তো সবগুলো শিখিয়েছি। তো এখান থেকেও কিন্তু এগুলো আমাদেরকে শিখতে হবে। একটি জিনিস, একমাত্র দুধ, এই দুধ দিয়ে বিভিন্ন রকমের মিষ্টান্ন তৈরি হয়। তো একটা ভার্বকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে বলা যায়। ওই যে বললাম না, ভার্বের পরিবর্তনটাকে আমাদেরকে ধরতে হবে, শিখতে হবে। এই ভার্বের পরিবর্তনটা যদি আমরা বুঝতে পারি, ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে 50% সহজ হয়ে যাবে। দেখেন, তারপর পাস্ট পারফেক্ট। পাস্ট খুবই সহজ। অতীতকালে দুটি কাজ হবে, অতীতকালে একই সময়ে দুটি কাজ, কিন্তু এই দুটি কাজের ভিতরে যে কাজটি আগে সংগঠিত হবে সেই কাজটি পাস্ট পারফেক্টের নিয়মে করতে হবে, ওখানে হ্যাড এর ব্যবহার করতে হবে। আর দুটি কাজের ভিতরে যে কাজটি একটু পরে হবে ওই কাজটি পাস্ট ইনডেফিনিটের নিয়মে করতে হবে। কেমন দেখেন, ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, এই বাক্যটা দেখ। ডাক্তার আসার আগে রুগীটি কি হলো, মারা গেল। দেখেন এর ইংরেজিটা কি হবে, দা পেশেন্ট হ্যাড ডাইড। এইটুকু কিন্তু আমি পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে করেছি। কোন নিয়ম অনুসারে, পাস্ট পারফেক্ট। দা পেশেন্ট হ্যাড ডাইড। আর যখনই কোনো বাক্যে হ্যাড ব্যবহার করবেন তখন পরের ভার্বটা ভি থ্রি হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়। যেমন এই যে ডাই থেকে ডাইড, ডাই এর তিনটা ফর্ম, ডাই, ডাইড, ডাইড। অর্থাৎ দা পেশেন্ট হ্যাড ডাইড। এইবার এই যে ডাক্তার আসার আগে, আগে বা পূর্বে, এর ইংরেজি কি, বিফোর। কি হবে, বিফোর। এইবার দেখেন, এইবার কি হচ্ছে, রুগীটি মারা গেল, এই কাজটা পরে হচ্ছে না, ডাক্তার আসার, সরি ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল। তাহলে এই যে মানে আগে রুগী মারা যাচ্ছে, তো ওই কাজ আমি ফার্স্ট পারফেক্ট করলাম, দা পেশেন্ট হ্যাড ডাইড, তারপর বসালাম বিফোর। আর রুগী মারা যাওয়ার পরে ডাক্তার আসলো, এই টেন্সটুকু ফার্স্ট ইনডেফিনিটের নিয়মে ট্রান্সলেশন করতে। দা ডক্টর খেম, কাম থেকে কেম, কাম থেকে কেম, কি দাঁড়ালো, দা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। কিন্তু এটা যদি বলি ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল, তখন কি হবে, দা পেশেন্ট ডাইড। এইটুকু তখন ইনডেফিনিট, হ্যাড এর ব্যবহার করা যাবে না। দা পেশেন্ট ডাইড, রুগীটি মারা গেল। তারপর কি, আফটার মানে পরে, আফটার দা ডক্টর হ্যাড কাম, দা ডক্টর হ্যাড কাম। অর্থাৎ মনে রাখতে হবে দুইটি কাজের ভিতরে, এখানে দেখেন এক নাম্বার দেখেন গঠন প্রণালী, যে কাজটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ভার্বের ভি থ্রি। এই যে জায়গাটুকু, দা পেশেন্ট হ্যাড ডাইড, এখানে কি, রোগীটি আগে মারা যাচ্ছে, তাহলে এটা পাস্ট পারফেক্টের নিয়মে করলাম এবং এখানে হ্যাড এর ব্যবহার করলাম এবং ভার্বের ভি থ্রি দিলাম। তাই বলছে যে
যে কাজটি আগে হয় সেটির পাস্ট পারফেক্ট, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল প্লাস ভি3। এরপরে এই যে এর পূর্বে হ্যাড বসে, এর পূর্বে কি বসে? হ্যাড বসে, অর্থাৎ দা পেশেন্ট হ্যাড ডাইড। তারপর কি দেখেন, দুই দাগে কি বলছে? যে কাজটি পরে হয় সেটি পাস্ট ইনডেফিনিট হয়। যে কাজটি, দুটি কাজের ভিতরে যে কাজটি পরে হয় সেটি পাস্ট ইনডেফিনিট হয়। কেমন দেখেন, এই যে ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, তাহলে ডাক্তার আসতেছে রুগী মারা যাওয়ার পরে, এই যে দা ডক্টর কেম, এইটুকু কিন্তু পাস্ট ইনডেফিনিটে করেছি। কিসে করেছি? পাস্ট ইনডেফিনিট। আর যে আগে হচ্ছে, রুগী আগে মারা যাচ্ছে, দুটি কাজের ভিতরে, ওখানে আমি হ্যাড এর ব্যবহার করে ওইটা পাস্ট পারফেক্টের নিয়মে। আর এই দুটি বাক্যের মাঝখানে বিফোর বা আফটার থাকবে, আগে বা পরে থাকবে। রুগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, কি হবে? দা ডক্টর খেম আফটার দা পেশেন্ট হ্যাড ডাইড। এই দেখেন, আফটার এর পরে হ্যাড এর ব্যবহার করতে হবে, এটা মনে রাখবেন। আফটার এর পরে হ্যাড এর ব্যবহার, আর বিফোর এর পূর্বে হ্যাড এর ব্যবহার, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে আরেকটি আছে দেখেন, এটি হচ্ছে কি? ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংগঠিত হয়ে থাকবে, এরূপ বুঝালে এর কালকে ফিউচার পারফেক্ট টেন্স। এটাও কিন্তু পাস্ট পারফেক্ট। ভবিষ্যতে দুইটা কাজ হবে পাশাপাশি, একটি কাজ আগে হবে, একটি কাজ পরে হবে। যে কাজটি আগে হবে সেই কাজটি ফিউচার পারফেক্টের নিয়মে ওখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ব্যবহার করতে হবে। আর যে কাজটি পরে হবে সেটা ফিউচার ইনডেফিনিট অথবা শুধু প্রেজেন্ট ইনডেফিনিটে দিলেও হবে। বৃষ্টি হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছাই, কি? উই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর ইট রেইনস। এটা দেখেন ফিউচার ইনডেফিনিটে না হয়ে এটা প্রেজেন্ট ইনডেফিনিটে হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছাই, তাহলে কি? আমরা বাড়ি পৌঁছাই, এটা ফিউচার পারফেক্ট, এখানে শ্যাল হ্যাভ ব্যবহার করতে হবে। উই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর ইট রেইনস। অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে বুঝালে ফিউচার পারফেক্ট। আমি বিকাল 5টার মধ্যেই কাজটি শেষ করে ফেলবো। আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 p.m. এই যে একটা নির্দিষ্ট সময় বাই 5 p.m., এটা কি? অর্থাৎ এর আগে আমি কাজটা শেষ করব, অর্থাৎ এখানে শ্যাল হ্যাভ এর ব্যবহার। আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, বর্তমানে শ্যাল হ্যাভ এর ব্যবহার না দিলেই ভালো, এখানে উইল হ্যাভ দিলেও হবে। তো এখানে না, এখানে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে বাই। এখানে বাই মানে কি? বাই মানে মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে। আর আপনি যেটা বলছেন এট 5 p.m., ওটা হচ্ছে নির্দিষ্ট সময় না। যেমন এটা আলাদা একটা ব্যবহার। প্রিপজিশনের যখন ক্লাস অন্যদিকে গেলে আর টেন্স পড়ানো হবে। প্রিপজিশনের ব্যবহারের ভিতরে সবকিছু, কোথায় বাই, কোথায় অ্যাট, কোথায় ফর, কোথায় ফ্রম। যেমন স্কুল থেকে, ফ্রম স্কুল, ফ্রম স্কুল। যদি বলা হয় সে লাঠি দিয়ে একটি সাপ মারলো, এখানে লাঠি দিয়ে, লাঠি দ্বারা বাই বসবে। হি কিল্ড দ্য স্নেক বাই দ্য স্টিক, হি কিল্ড দ্য স্নেক বাই এ স্টিক। আচ্ছা দেখেন এখানে কি বলা হচ্ছে, এখানে তারপর আরেকটা জিনিস দেখবো আমরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি করব? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই যে আমরা পারফেক্ট দিলাম, এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, এখানে যদি আমি হি রাখতাম সাবজেক্ট হি, তাহলে কি হতো? হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এই যে আপনারা বুঝে গেছেন। এবার পাস্ট পারফেক্ট দেখেন, উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিয়াছিলাম। উই হ্যাড প্লেড ক্রিকেট। এটা ফিউচার পারফেক্ট করেন, ইউ উইল হ্যাভ ওয়াচড টিভি, ইউ উইল হ্যাভ ওয়াচড টিভি, তুমি টিভি দেখিয়া থাকবে। এইবার দেখেন এখানে আমি আর ভার্ব বসাইনি, অক্সিলারি ভার্ব বসাইনি, এগুলো আপনাদের বসাতে হবে। হি ড্যাশ ড্রিভেন এ কার, এখানে দিতে পারেন হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালায়। সি দিয়ে একটা করেন, সি দিয়ে কি করা যায়? সি দিয়ে পাস্ট পারফেক্টে সি হ্যাড বট আ পেন, সে একটা কলম কিনিয়াছিল। দে দিয়ে করেন ফিউচার পারফেক্টে দে উইল হ্যাভ সোল্ড এ ব্যাগ, দে উইল হ্যাভ। এটা আপনাদের হোমওয়ার্ক, এখানে পূরণ করবেন, করে খাতায় কি কি হবে। এই যে এখানে উত্তর অবশ্য দেওয়াও আছে, দেখবেন না? আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি। আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। আই ওয়াজ, হি ওয়াজ অস, হি ওয়াজ অস হবে না, এখানে হি ওয়াজ অসিং হয়। অথবা এইটা বাদ হি ওয়াজ বা হি ওয়াজ অসিং, একটু প্রিন্ট ছিল, WATCHING। তারপর দেখেন সে টেলিভিশন দেখেছিল, হি হ্যাড ওয়াচড টিভি। তো এই বাক্যগুলো আমাদেরকে একটু নিজেরা নিজেরা করার চেষ্টা করতে হবে। স্টেপ 2, এর মাধ্যমে অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে নেগেটিভ করা যায়, একেবারে সহজ। আমি অফিসে যাইনি, আমি অফিসে যাইনি,
এটাকে আপনি পাস্ট টেন্স ধরবেন, পাস্ট ইনডেফিনিট, নাকি আপনি এটা প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ ধরবেন? এটা অনেকেরই প্রশ্ন থাকে যে আমি অফিসে যাইনি। যাইনি বলতে তো গতকাল বা 10 দিন 5 দিন আগে বুঝায়। কিন্তু একটা মজার বিষয়, পাস্ট ইনডেফিনিটের, শুনেন, পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ, পাস্ট ইনডেফিনিট টেন্সের, যেমন সে ভাত খেয়েছিল, এটাকে আপনি বলবেন যে সে ভাত খেয়েছিল না? এই ধরনের কোনো বাংলা বাক্য কিন্তু হয় না। সে ভাত খেয়েছিল না, এটা বলা যায় না। এখানে বলতে হবে সে ভাত খায়নি। সে ভাত খায়নি। না শোনেন, আমি ওই জায়গায় আসছি, সেটা প্রেজেন্ট টেন্সেও হবে। যেমন এখানে দেখেন, আমি অফিসে যাইনি, উপরে বাক্যটা কি লিখেছি? আই হ্যাভ নট গন টু দা অফিস। আই হ্যাভ নট গন টু দা অফিস এর বাংলা অর্থ কি? আমি অফিসে যাইনি। আবার কেউ যদি বলে আমি অফিসে যাইনি, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিটের একটা নেগেটিভ। তখন আপনি পাস্ট ইনডেফিনিটের নিয়মে এটা যদি করেন, তাও কিন্তু ভুল হবে না। যেমন আমি অফিসে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু অফিস। কিন্তু এটা যদি পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ করে আমি স্কুলে যাইনি, তখন ওখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আনতে হবে। আই ডিড নট গো টু অফিস। আই ডিড নট গো টু অফিস। কথাটা বোঝেন না, আবার বুঝাই। যখন আপনি বলবেন আমি অফিসে যাইনি, আবার আরেক জায়গায় বলবেন আমি অফিসে যাইনি, একই বাংলা, কিন্তু এটা দুই ভাবে ট্রান্সলেট করা যায়, একটা প্রেজেন্ট পারফেক্টের নিয়মে, আর একটি পাস্ট ইনডেফিনিটের নেগেটিভের নিয়মে। আই হ্যাভ নট গন টু অফিস, আমি অফিসে যাইনি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। আর যখন বলবো আই ডিড নট গো টু অফিস, অর্থাৎ আমি অফিসে গিয়েছিলাম না, কিন্তু এটা বলা যায় না, ওইটা আমরা বলি আমি অফিসে যাইনি। এটা পাস্ট টেন্সের নেগেটিভ, আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। আমি অফিসে যাইনি। মা রান্না করেনি, এটা প্রেজেন্ট পারফেক্ট এর নেগেটিভে করেন। মাদার হ্যাজ নট কুকড রাইস। মাদার হ্যাজ নট কুকড রাইস। যদি বলি মা রান্না করেছে, মাদার হ্যাজ কুকড রাইস, মা ভাত রান্না করেছে। মাদার হ্যাজ কুকড রাইস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। বলেন। একেবারে সহজ, একেবারে সহজ, আপনি শুধু হ্যাজটা প্রথমে নিয়ে আসেন। হ্যাজ মাদার কুকড রাইস, এই যে মা কি খাবার রান্না করেছে বা মা কি খাবার রান্না করেছে, হ্যাজ মাদার কুকড রাইস, হ্যাজ মাদার কুকড রাইস। বুঝতে পারছেন? ওইখানে ওই যে অক্সিলারি ভার্ব আছে না, হ্যাজ বা হ্যাভ, ওইটা প্রথমে আসলে ওইটা ইন্টারোগেটিভ হয়েছে। এটা কি হবে? ইন্টারোগেটিভ। আর যখন আপনি ওই প্রথমে মা রান্না করেনি, মাদার হ্যাজ নট কুকড রাইস, অর্থাৎ আপনাদের হোমওয়ার্ক থাকবে কি জানেন, আমি এক কথায় বলি সোজা ভাবে, এই যে কোনো একটি বাক্যকে, প্রেজেন্ট ইনডেফিনিট হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক, ওই বাক্যটাকে আপনারা চার ভাবে করার চেষ্টা করবেন: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। এইটা আপনাদের বাড়ির কাজ থাকবে। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন ভালোভাবে? অর্থাৎ হ্যাঁ, অবশ্যই, ওটা পারলে তো ভালো, না পারলে আরো